আপনারা জানেন বাংলাদেশ তার 54 বছর অতিক্রম করে বাংলাদেশকে সমৃদ্ধ করা তো দূরের কথা, বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে। বাংলাদেশের সরকার প্রধান, সর্বশেষ বিদায়ী সরকার প্রধান এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার আত্মসাৎকৃত অর্থের পরিমাণ বের করে দেখা গেছে যে তিনি 3টা বাজেটের সমপরিমাণ টাকা একা আত্মসাৎ করেছেন, বিদেশে পাচার করেছেন। অথচ এই বাংলাদেশে দুস্থ সকল মানুষ সরকারের কাছ থেকে তার যে ন্যায্য পাওনা, এই পাওনা প্রাপ্ত হয় না। একটা ওয়ার্ডে যদি বিবেচনা করা যায় 100 জন দুস্থ বিধবা মহিলা যদি বিবেচনা করা যায়, এই 100 জন দুস্থ বিধবা মহিলার মধ্যে সরকার কাজ বরাদ্দ দিতে পারে 10টা। আমাদের মেম্বার চেয়ারম্যানেরা ওই ওয়ার্ডের দুস্থ মহিলাদেরকে ডাকেন, দুস্থ বিধবা মহিলাদেরকে ডাকেন, তাদেরকে অনুরোধ করেন যে এইবারের মতো 10টা কার্ড নেন, বাকি 90 জনকে প্রতিশ্রুতি দেন যে আগামীবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে, আগামী বছর। এরকম করে কোন রকম ম্যানেজ করে তারা চলেন। অথচ বাকি 90 জন মহিলা যাদের হক ছিল সরকারের কাছ থেকে তাদের পাওনা পাওয়া, তারা বঞ্চিত হচ্ছেন। ওই যে প্রধানমন্ত্রী চুরি করতেছেন 3টা বাজেট, এই কারণে তারা সরকারের কাছ থেকে তাদের অধিকার সঠিকভাবে আদায় করতে পারছেন না, বঞ্চিত হচ্ছেন। আমাদের দেশের দুস্থ বিধবা মহিলা সহ সকল মহিলারা বঞ্চিত হন, নিপীড়িত হন, অর্ধাহারে অনাহারে থাকেন। আর এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হন তারা ফুলে ফেপে কলা গাছ হন, বিদেশে টাকা জমায় রাখেন এবং অর্থ আত্মসাৎ করার মাধ্যমে বাংলাদেশকে একটি অন্তঃসারহীন অর্থনীতির বাংলাদেশে রূপান্তর করে। প্রত্যেকটি সরকারের সময় এই অবস্থা লক্ষ্য করা গেছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, সংক্ষেপ কথা হলো আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী দল, যে দল এখনো পর্যন্ত দুর্নীতির দায়ে এই দলের কোন নেতাকে কখনো অভিযুক্ত করা সম্ভব হয় নাই। এই দলের নেতারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা 3টা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, মন্ত্রণালয় চালিয়েছেন মন্ত্রী হিসাবে। তাদের মন্ত্রণালয়ে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে জামাত ইসলামীর কোনো বিকল্প নাই। আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত না হয়েও 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পরে এই দেশে একটা দল নিজেদেরকে সরকারি দলের মতো আচরণ করার মাধ্যমে সারা বাংলাদেশে দখলদারিত্ব শুরু করেছে, চাঁদাবাজির রাজত্বে পরিণত করেছে। এই চাঁদাবাজি, এই দখলবাজি বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে নাই, যে কারণে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু নির্বাচনে তারা ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরকে 3 গুণ ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয় প্রদান করেছে। আগামী দিনের পার্লামেন্টে এর প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ। আগামী দিনের পার্লামেন্টে বাংলাদেশে এই প্রথমবারের মতো দাঁড়িপাল্লার পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, জামাত ইসলামীর পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নীলফামারী নিয়ে এইখানকার 6টা আসনে প্রত্যেকবারে 6 জন করে এমপি নির্বাচিত হয়েছেন। পাকিস্তান আমল থেকে শুরু করে 7 জন মন্ত্রী বা মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু নীলফামারী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলা হিসেবে এখনো পরিচিত। এই জেলায় একটা চওড়া রাস্তা নাই। জেলা শহরে বাংলাদেশে এমন কোন জেলা শহর নাই যে জেলা শহরে 2-3টা ডিভাইডার রাস্তা নাই। একমাত্র জেলা শহর নীলফামারী, যেখানে কোনো ডিভাইডার যুক্ত রাস্তা নাই। একমাত্র জেলা শহর নীলফামারী, যে জেলা শহর এর সাথে বাংলাদেশের অন্য কোন জেলা শহরের সরাসরি সড়ক পথে যোগাযোগ নাই। সকল জেলার সাথে অন্য জেলার সরাসরি রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ থাকলেও নীলফামারীতে এর ব্যতিক্রম কোন সরাসরি যোগাযোগ নাই। ঠাকুরগাঁও এবং নীলফামারীর মাঝখানে আত্রাই নদী, মাঝখানে এই জয়গঞ্জ এবং
ঝাড়বাড়ির মধ্যে যদি ব্রিজ নির্মাণ করে ঠাকুরগাঁর সঙ্গে একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি করা যায়, তাহলে ঠাকুরগাঁর সঙ্গে নীলফামারীর দূরত্ব পড়ে মাত্র 42 কিলোমিটার। এই 42 কিলোমিটার দূরত্বের চাইতে কম দূরত্বে ঠাকুরগাঁ এবং তারও পরে যে পঞ্চগড় জেলা রয়েছে, এই দুই জেলার বাসিন্দাদের রংপুর, বগুড়া এবং ঢাকায় যাতায়াতের জন্য এর চাইতে সহজতম রাস্তা আর থাকবে না। এইটা যদি প্রতিষ্ঠিত করা যায়, নীলফামারী একটা ট্রানজিট পয়েন্টে পরিণত হবে না? নীলফামারীর একটি উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য একটা বাণিজ্য কেন্দ্র সৃষ্টি করা সম্ভব চিলাহাটি বন্দরকে। চিলাহাটি একটা ট্রানজিট পয়েন্ট, যেখান থেকে ভারতে যাওয়া যায়, যেখান থেকে অত্যন্ত নিকটে চায়না, যেখান থেকে অত্যন্ত নিকটে ভারত, নেপাল এবং ভুটান, চারটা রাষ্ট্র কাছাকাছি অবস্থিত। সেখানে একটা সংলগ্ন, তিনটা কাছাকাছি। এই চিলাহাটি থেকে যদি সড়ক এবং রেল যোগাযোগের মাধ্যমে চায়না, ভুটান, নেপাল এবং ভারতের সাথে সংযোগ স্থাপন করা যায়, বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টি করা যায়, নীলফামারী জেলার চেহারা পাল্টে যাবে। কিন্তু আমাদের কোন নেতা এখনো পর্যন্ত এগুলো চিন্তা করলেন না। নীলফামারীতে একটা ইপিজেড রয়েছে, যে ইপিজেডে আপনার প্লাস্টিকের খেলনা তৈরি হয়, তারপর মহিলাদের চুল তৈরি হয়, এখানে আপনার কি বলে লাশের কফিন তৈরি হয়, আর তৈরি হয় হাফ ব্যাগ, চামড়ার হাফ ব্যাগ আর চশমা, এগুলো তৈরি হয়। একটা জিনিস তৈরি তো নীলফামারী থেকে কোনো কাঁচামাল সংগ্রহ করা হয় না। যে কোনো জিনিস তৈরি করলে পরে কাঁচামাল লাগে, একটা কাঁচামাল নীলফামারী থেকে নেওয়া হয় না। নীলফামারীতে ভুট্টা ভালো হয়। এই ভুট্টা বাংলাদেশের, বিশেষ করে আপনার এই যে দিনরাত চরাঞ্চলের ভুট্টা, বাংলাদেশের শুধু পৃথিবীর সেরা মানের ভুট্টা। এই ভুট্টা বিদেশে রপ্তানি হয়, সেখানে মানে হরলিক্স তৈরি করে প্যাকেটজাত করে বাংলাদেশে চড়া দামে আমাদের কাছে বিক্রি করা হয়। অথচ এই ডিমলার ভুট্টা দিয়ে যদি ইপিজেডে একটা কারখানা তৈরি করা যেত, আপনার হরলিক্স তৈরির কারখানা তৈরি করা যেত, তাহলে এই ভুট্টা ব্যবসায়ীদের একদিকে যেমন লাভ হতো, আর একদিকে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হতো। কিন্তু এরকম কোন চিন্তা এদেশের এই নীলফামারীর কোন নেতা